মতো করে বলি বুকে জমা যত গল্প। আমি চাই দুডানা মেলে ধরি দেখাই যত স্বপ্ন গল্প। শোনো তুমিও বন্ধু হও, ছুঁয়ে দেখো আমার মন, দেখো এরকম একা একা কাটছে আমার সন্ধিক্ষণ। মস্তিষ্কের কর্ষণ আর প্রতিভার বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থী নিজেকে সঠিকভাবে বিকশিত করতে পারে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে। সুন্দর করে কথা বলতে, সুন্দর আচরণের অধিকারী হতে, সাবলীলভাবে মানুষের সঙ্গে মিশতে, কল্পনা শক্তির বিকাশ ঘটিয়ে সৃষ্টিশীল হয়ে উঠতে, সাহসী হতে ও নেতৃত্বের গুণাবলী লাভ করতে প্রত্যেক শিক্ষার্থীর উচিত সাংস্কৃতিক চর্চায় নিমগ্ন হওয়া। এক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে শিক্ষাঙ্গনগুলো। দেশের শিক্ষা কেন্দ্রগুলোই এ বিষয়ে এগিয়ে আসা উচিত। আজ আমরা কথা বলবো আমাদের শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক চর্চার সুযোগ থাকা কি উচিত এ বিষয় নিয়ে। বন্ধুরা, প্রথমে চলো সেটে যে বন্ধুরা এসেছে তাদের সাথে পরিচিত হয়ে নিই। প্রিন্স, দারুল ইহসান ইউনিভার্সিটি। তানিম, দারুল ইহসান ইউনিভার্সিটি। রিশাদ, দারুল ইহসান ইউনিভার্সিটি, এমবিএ পড়ছি। দোয়েল, বিবিএ পড়ছি দারুল ইহসান ইউনিভার্সিটিতে। সাজ্জাদ, দারুল ইহসান ইউনিভার্সিটি, বিবিএ পড়ছি। আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর এম এ কাশেম মজুমদার, চেয়ারম্যান লোক প্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরও আছেন মোহাম্মদ ইমামুল হক, উন্নয়ন কর্মী। বন্ধুরা, তোমরা কি মনে করো তোমাদের শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক চর্চা থাকা উচিত? ডেফিনেটলি, যেহেতু কালচার একটা দেশও রিপ্রেজেন্ট করে, একটা জাতির ভাবমূর্তিকে প্রেজেন্টেশন করে, তো কালচার বড় একটা শিক্ষা, সেহেতু কালচার অবশ্যই থাকা উচিত। শিক্ষার পাশাপাশি শিক্ষাঙ্গনে বিনোদনের একটা খুব গুরুত্ব আছে যে কোনো শিক্ষার্থীদের জন্য। তাই শিক্ষাঙ্গনে সংস্কৃতির চর্চা রাখাটা খুবই দরকার। এবং আমি মনে করি আমাদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের মনোবল দৃঢ় হয়, আমরা আমাদের নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি খুব ভালোভাবে, যেটা আমাদের ফিউচারে অনেক কাজে লাগে। আচ্ছা, তোমাদের শিক্ষাঙ্গনগুলোতে এখন কি সেই সুযোগটা আছে সাংস্কৃতিক চর্চার? যেভাবে আমরা চাই সেভাবে পাই না, তবে আমরা স্যারদেরকে অনেক রিকোয়েস্ট করে তো আমরা নিজ উদ্যোগে আর কি আমরা অনুষ্ঠান করার কালচার প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করো। পিছনে অনেক ল্যাকিংস আছে, আমাদের পলিটিক্যাল ল্যাকিংস, এনভায়রনমেন্টাল ল্যাকিংস, এগুলোর কারণে হয়তো আমরা পাচ্ছি না, কিন্তু পাচ্ছি না, ওরকমভাবে পাচ্ছি না আমরা। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি এবং আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটি খুব দীর্ঘদিনের ইতিহাস নয়। ধরুন পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য চর্চা কেন্দ্র, বিশেষ করে যেটা উন্মুক্ত নাট্য চর্চা কেন্দ্র, সেটা আমার মনে হয় শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বখ্যাতই বলা যায়। এবং ওরা যে বললো আমার বলতে, যেমন ঢাকা শহরে বেশ কিছু স্কুল, ফর ইনস্ট্যান্স সেন্ট জোসেফ স্কুল, অনেকগুলো ক্লাব আছে, ডিবেট ক্লাব, কুইজ কম্পিটিশন, সায়েন্স ক্লাব, জোসেফাইট ক্লাব, স্কাউটিং, বিভিন্ন রকমের। এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলো আগের চাইতে এখন আমাদের দেশে খুব বেশি করে প্রয়োজন, কারণ এটাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্রছাত্রী যত বেশি ইনভলভ থাকবে, অনেকে অভিভাবকদের ধারণা হতে পারে যে তাদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আজ থেকে এখনকার সাথে যদি 20 বছর আগের পড়ালেখার তুলনা করুন, আমরা যারা বা ইমাম সাহেবদের আমাদের প্রজন্মে, আমরা কিন্তু আজকালকার ছেলে মেয়েদের মতো অত বেশি পড়িনি। পাঠ্যপুস্তক বা ক্লাসে আমরা অতটুকু পড়িনি। 20 বছর আগে কিন্তু কোচিং, টিউশন, প্রাইভেট টিউশন সিস্টেম এগুলো ছিল না। তাহলে আমরা তখন কি করেছি? গ্রামের স্কুলে পড়ালেখা করছি, হাডুডু খেলেছি, গোল্লাছুট খেলেছি, বন্ধু বান্ধবদের সাথে এদিক সেদিক ঘুরেছি, এবং সেটাতে যে সব কিছুই যে আমরা যে ক্রিয়েটিভ বা অনেক সময় যে আমাদের পড়ালেখার বা আমাদের সময় নষ্ট করেছি বা অলসভাবে কেটেছে তা নয়। আমার খেয়াল আছে গ্রামের স্কুলে আমি পড়ালেখা করছি, আমাদের খেলার মধ্যে ওয়ার্ড বিল্ডিং, তো সেটা যদি আজকে সেটা, তাহলে আমার ভোকাবুলারি ডেফিনেটলি স্ট্রং হয় ওই ধরনের খেলাটায়। এবং এর জন্য শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ইচ্ছা শক্তি যথেষ্ট। এর জন্য আপনাকে আলাদাভাবে ইনফ্রাস্ট্রাকচার বা ফিনান্সিয়াল সাপোর্ট এ ধরনের কিছুই লাগে না, শুধুমাত্র ইচ্ছা শক্তি। বেশ কিছু সাংস্কৃতিক কারিকুলাম, সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনি চালিয়ে নিতে পারেন যদি ইচ্ছা শক্তিটা থাকে।
স্যার আমাদের সামাজিকভাবে সাংস্কৃতিক চর্চার অবস্থানটা কোথায়? একটু আগে স্যার বলেছেন যে এখন থেকে 20 বছর আগে বা তারও কিছু সময় আগে পাড়ায় পাড়ায় কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো এবং এগুলো কিন্তু ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু হয়েছে। এখন কিন্তু এটি নেই। এই কারণেই বেশি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যক্রমের ভেতরেই অন্তর্ভুক্ত থাকা উচিত সাংস্কৃতিক কর্মকাণ্ড। স্যার আপনি কি বলছেন কম্পালসারি করে দেওয়া উচিত আমাদের সাংস্কৃতিক চর্চার বিষয়গুলো? আমি তো মনে করি আপনি যদি ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমে দেখেন, এন্টারটেইনমেন্ট প্রথম হচ্ছে যে পুরো শিক্ষা ব্যবস্থাকেই এমন করতে হবে যাতে করে এটি একটি বিনোদনের মধ্য দিয়ে আমি শিক্ষা অর্জন করতে পারি। ডেফিনেটলি স্যার। আমার শিক্ষা অর্জনের লক্ষ্য কি? জীবনের জন্য প্রয়োজনীয় কিছু দক্ষতা অর্জন করা। শুধু তোতা পাখির মতো পড়ে গেলেই তো হবে না, আমাকে তার ব্যবহার জানতে হবে। আমরা সাংস্কৃতিক চর্চা নিয়ে আরো কিছু আলোচনা করব, তার আগে একটি বিরতি নিয়ে নিই। ফিরে এলাম বিরতির পর। আজকে আমরা কথা বলছি সাংস্কৃতিক চর্চা নিয়ে। বন্ধুরা, আমাদের তো এখন ওপেন হয়ে গেছে আর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন অন্যান্য অনেক সংস্কৃতি প্রভাব পড়ছে আমাদের সংস্কৃতির উপরে। তো তোমাদের কি মনে হয় যে অপসংস্কৃতি আমাদের সংস্কৃতিকে গ্রাস করছে? হ্যাঁ, কিছুটা তো বটেই। যেহেতু আমাদের পাশের ইন্ডিয়ার দিকে আমরা তাকালেই দেখতে পাই যে ওখানকার স্যাটেলাইট চ্যানেলগুলোতে মানে আমাদের চ্যানেলগুলোকে প্রকাশ হচ্ছে না, আমাদের চ্যানেলগুলো সেভাবে নেই, কিন্তু তাদের প্রত্যেকটা চ্যানেল কিন্তু আমাদের দেশের মানে দর্শকরা যারা আছে, অডিয়েন্সরা আছে, তারা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের উপর কিছুটা প্রভাব পড়ছে তাদের কালচারটা। তারা স্কোপ পাচ্ছে আমাদের দেশে তাদের সংস্কৃতি, কালচার এসব ইন্ট্রোডিউস করতে, বাট আমাদের দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো কিন্তু তাদের দেশে আবার সেভাবে সুবিধা করতে পারছে না, কারণ তারা সুযোগ দিচ্ছে না আমাদের সংস্কৃতিকে তাদের মাঝে পরিচিত লাভ করার জন্য। বিশেষ করে ইন্ডিয়ান যেগুলো সিরিয়ালগুলো হয় সেগুলো কিন্তু ইফেক্ট বেশি করে পড়ছে এই দেশের সংস্কৃতির উপর। এখন নির্ভর করছে যে এটাকে এই প্রজন্মের বা আমাদের আজকের এই 5 জন ছাত্রছাত্রী তারা কিভাবে দেখবে। পশ্চিমা সংস্কৃতি বা পাশের দেশের সংস্কৃতি সেখান থেকে সে নেবে, সে ওটা দেখবে, ওটা গ্রহণ করবে এবং অতটুকুই নেবে যতটুকু তার সংস্কৃতি, তার কৃষ্টি, তার সভ্যতা, তার মূল্যবোধ ইত্যাদির সাথে সামঞ্জস্য বিধান করতে পারে। বাইরের সংস্কৃতি, আপনি একটা অপর দেশের একটা সংস্কৃতি দেখলেন, সেটাতে দেখার পরে বা সেটার সাথে আপনি মিশলেন, তাহলে সেটা থেকে যে আপনি যে অপসংস্কৃতি হয়ে যাবে তা নয়। কারণ আপনার খারাপ জিনিসটাই আপনি যখন আইডেন্টিফাই করতেছেন এটা খারাপ, তখন আপনাকে কিন্তু আবার অপর একটা অংশ আপনার মনের মধ্যে বলবে যে খারাপটা থেকে আমি নিজকে পরিহার করি। একজন সংস্কৃতিবান মানুষই কিন্তু বুঝতে পারেন কতটুকু নেবেন এবং কতটুকু বাদ দেবেন, কি বর্জন করবেন। এখন সংস্কৃতিবান মানুষ তৈরি হয় কোথায়? যে প্রসঙ্গটি এসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কেবলমাত্র পাঠ্যক্রমের ভেতরে যা আছে, সনাতনী পাঠ্যক্রমের ভেতরের ওই বিষয়গুলো মুখস্থ করলেই কিন্তু আমরা সংস্কৃতিবান হয়ে গড়ে উঠতে পারি না। সংস্কৃতি কি, এই প্রসঙ্গ আসতে পারে যে একটি পরিশীলিত জীবনবোধ এবং জীবন আচরণই কিন্তু সংস্কৃতি। আমরা কিন্তু কেবলই গান বাজনা কিংবা এগুলোকেই আমরা সংস্কৃতি বলছি না। যেহেতু এই প্রযুক্তির এই যুগে অনেক কিছু আসবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতির সংস্কৃতির ভেতরে কিন্তু আদান প্রদান থাকবেই, এটি হচ্ছে নিয়ম। এর ভেতরে যে সংস্কৃতিবান মানুষ যাদের শক্ত ভিত আছে, তারা জানবে যে এতটুকু রাখতে হবে, এতটুকু বর্জন করতে হবে। এবং এই শিক্ষাই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় জীবনে কিংবা স্কুল কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানের জীবনে সাংস্কৃতিক চর্চার ভেতর থেকে এই শিক্ষাই কিন্তু আমরা পাই। আমি যখন ডিবেট করছি, আমি যখন সংস্কৃতি চর্চা করছি, আমি যখন নাটক করছি, আমার ভেতরে অ্যানালিটিক্যাল স্কিল তৈরি করে, মানে নিজেকে বিশ্লেষণ করবার একটি ক্ষমতা তৈরি হয়। স্কুল কলেজ বা ইউনিভার্সিটি গুলো থেকে উৎসাহ ওরকম ভাবে দেওয়া হচ্ছে না বা শিক্ষকরা ওরকম অ্যালাউ করছে না, তাহলে ওরা জানবে কিভাবে, মানে সংস্কৃতির চর্চাটা ওভাবে ওই লেভেলে কিভাবে করে জানবে যে এটা ভালো এটা খারাপ? দুর্ভাগ্য আমাদের যে গত 20-25 বছর বা স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখেছি, সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আগের মতো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই। পক্ষান্তরে এখন অনেক অনেক বেশি হওয়া উচিত। কারণ এখন এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা নিজেরাই ইচ্ছা করি বা এই সমাজ বা এই রাষ্ট্র নিজেরাই ইচ্ছা করে একটা বিভাজন সৃষ্টি করতেছে, যার জন্যই আমাদের এখন আপনি বিশ্ববিদ্যালয় হয়েছে, ছাত্রছাত্রীরা পড়ালেখা করতেছে, কিন্তু শিক্ষার যে একটা নৈতিক অবক্ষয় সেটাও হয়েছে, বিকাশ না হয়ে ক্ষেত্র বিশেষে বিকার হচ্ছে। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য, এ থেকে আমাদের সামগ্রিকভাবে আমাদের আগামী প্রজন্মকে আরও বেশি করে আলোকিত করার জন্য আমার মনে হয় সাংস্কৃতিক কর্মকাণ্ড
সিলেবাসের অংশ হিসেবে রাখা উচিত। সংশ্লিষ্ট সবার দৃষ্টিভঙ্গির ভিতরে একটা পরিবর্তন আনতে হবে। অভিভাবকদের কথা বলছো যে অভিভাবকরা কি করতে পারে, আমাদের দুঃখজনক হলেও সত্যি যে আমাদের অনেক অভিভাবকরাই কিন্তু যখন এমনিতেই আমাদের দেশে কিন্তু শিক্ষা ব্যবস্থার ভেতরে এসএমসি যে বলি আমরা, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, অভিভাবকরা, শিক্ষকরা, অন্যান্যরা, কমিউনিটির লোকজন যে মিলে যে ফোরাম, সেখানে কিন্তু আমরা শিক্ষকরা অভিভাবকরা সব সময় আসেন শিক্ষকদের কাছে যে সিলেবাস আপনি শেষ করেছেন কিনা, সিলেবাস অনুযায়ী আমার ছেলেমেয়েরা পড়াশোনা করেছে কিনা, সিলেবাসের বাইরে, আমাদের যে সনাতনী সিলেবাসের বাইরে অন্যান্য গুণাবলী, তার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে তা বের করে আনবার জন্য আপনি কি প্রচেষ্টা করেছেন, কি নিয়েছেন, এটি কিন্তু কেউ জিজ্ঞেস করছে না। সুতরাং শিক্ষকরা সেখানে কিন্তু এনকারেজড হচ্ছে না যে সিলেবাসের বাইরে কিছু করবার ক্ষেত্রে। সুতরাং শিক্ষকদের ভেতরে, আমাদের পরিবারে, আমাদের অভিভাবকদের ভেতরে, সংশ্লিষ্ট অন্যান্যরা যারা আছেন, যারা পাঠ্যক্রম তৈরি করছেন, সবার দৃষ্টিভঙ্গির ভেতরে একটি পরিবর্তন আনতে হবে। আনলেই কিন্তু আমরা, তুমি যেটি আকাঙ্ক্ষা করছো যে তোমার সুপ্ত প্রতিভা বিকাশের একটি সুযোগ তৈরি হবে, তখনই কিন্তু এরকম একটি সুযোগ তৈরি হবে। আমরা তোমাদের প্রশ্নগুলো নিয়ে স্যারদের কাছে আবার আসবো, তার আগে আরেকটি বিরতি নিয়ে নিই। ফিরে এলাম বিরতির পর। আজকে আমরা কথা বলছি সংস্কৃতি চর্চা নিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা তো স্যারদের কাছে শুনেছো, আমাদের তো, এবং তোমরা নিজেরাও ফিল করো যে আমাদের সাংস্কৃতিক চর্চার দরকার আছে। তো তোমরা নিজেরা যখন তোমাদের ইনস্টিটিউটে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাও, তখন কি কোনো সমস্যার সম্মুখীন হও? আমাদেরকে সেভাবে ছাড় দেওয়া হয় না, যেভাবে আমরা করতে চাই, যেভাবে আমরা চাচ্ছি সেভাবে কখনোই আমরা পারি না। স্যারদের কিছু চিন্তাধারা আছে, তারা যেভাবে বলে সেভাবে আমাদের করতে হয়, আমাদের কোনো কিছু অ্যাড করা হয় না। কিছু কিছু ইনস্টিটিউটে আমরা পাচ্ছি, ব্যাপকভাবে না হলেও ক্ষুদ্র পরিসরে হলেও আমরা চর্চাটা চলছে। যেখানে একটা চর্চার জন্য প্রয়োজন অন্তত প্রতিনিয়ত বা একটা রেগুলারিটি মেনটেন করা উচিত, সেখানে আমরা ওরকমভাবে না পেলেও খুব খুব ক্ষুদ্র আকারে পাচ্ছি, মানে যেটা মানে দরকার ছিল আরও অনেক বেশি প্রয়োজন আমাদের জন্য। তোমাদের ইউনিভার্সিটিগুলোতে এরকম আবৃত্তি, ধরো প্রতিযোগিতা বা বিতর্ক, নাচ গান, এগুলো কি হচ্ছে? 3-4টা প্রাইভেট ইউনিভার্সিটি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করছে এবং সেখানে পার্টিসিপেট হচ্ছে সর্বোচ্চ 10টা থেকে 15টা ইউনিভার্সিটি, বাকি ইউনিভার্সিটিগুলো হচ্ছে না। তো এখানে পার্টিসিপেশনও কম হচ্ছে এবং অন্যান্য ইউনিভার্সিটি হচ্ছে না, তারা কেউ ডিবেটে যাচ্ছে, কেউ একটা স্পোর্টসের প্রোগ্রামে যাচ্ছে, বা কেউ কোনো একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, মানে গানের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে যাচ্ছে। এরকমভাবে জিনিসগুলো অনেক মানে ক্ষুদ্র হয়ে যাচ্ছে। তো একজোট হয়ে যে মানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা, এটা এরকম কিছু হচ্ছে না। এটার জন্য প্রশাসনিকভাবে তো এটার সহযোগিতা আমাদের জন্য অনেক দরকার। আমরা নিজেরা উদ্যোগ নিই, বাট সেভাবে আর কি সহযোগিতা না পাওয়ার কারণে আমরা কিছুটা পিছিয়ে আছি এই ক্ষেত্রে। আমার মনে হয় এর ক্ষেত্রে সরকারের নজর দেওয়া বেশি জরুরি, কারণ ম্যান্ডেটরি করে দেওয়া উচিত যে এটা সকল, যে এটা বাধ্যতামূলক, এটা করতেই হবে। এবং প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটি বা স্কুল কলেজ প্রত্যেকটা ক্ষেত্রেই টিচারদেরও উচিত যে এখানে অনেক বেশি ইনফ্লুয়েন্স করা। আমি মনে করি যে আমাদের কিবা প্রাইভেট, কিবা পাবলিক ইউনিভার্সিটি, কিবা শিক্ষা প্রতিষ্ঠান, কিবা গ্রামের, কিবা শহরের প্রত্যেকগুলোতেই যে এই কর্মকাণ্ডকে শিক্ষক, অভিভাবক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি তথা রাষ্ট্র সমাজ এই বিষয়টাতে জোর দেওয়া উচিত। কারণ আপনি ওই ধরনের, ফর ইনস্ট্যান্স জাতীয় বিশ্ববিদ্যালয়, আমরা শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী আছে, প্রায় 1200 বা 1300 ডিগ্রি পর্যায়ের কলেজ। এখন এই প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি, কারণ এখানে আপনি এই 10 লক্ষ ছেলেকে বা ছেলে মেয়েকে গ্রাজুয়েট করে বেকার সৃষ্টি করবেন না। বেকার সৃষ্টি না করতে হলে তাদেরকে তখন থেকেই আফটার দেয়ার ইন্টারমিডিয়েট, আপনার কলেজে, আপনার প্রতিষ্ঠান যখন আসছে, তাদেরকে তাদের পাশাপাশি, তাদের আগ্রহের পাশাপাশি এমন কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়ান যেটাতে সে পরবর্তীতে হয়তো আমার নিজেও কিছু একটা করতে পারবে। এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পুঁথিগত বিদ্যায় তাকে মানুষ করতেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে হয়তোবা নিজের উদ্যোগে গ্রাম এলাকাতে বা শহর এলাকাতে ছোট একটা পুঁজি নিয়ে সে বিজনেস করতে চাচ্ছে না। কারণ আমাদের দেশে এখনো সেই কনসেপ্টটা আছে যে ব্যবসা কারা করে। তো বিশেষ করে ছোট পুঁজি নিয়ে বিজনেস কারা করে। তো এই যে একটা, এই মানসিকতার পরিবর্তন করতে হলো তাকে কি তাকে এনলাইটেন করতে হবে, এবং সেটার জন্য তার সাংস্কৃতিকভাবে তাকে বোঝাতে হবে, বুঝতে হবে, সাংস্কৃতিকভাবে তার ব্যাপকতা আসতে হবে, তার সার্থকতা আসতে হবে। পরিবার থেকে অনেক সময় বাধা আসে এবং ইনস্টিটিউশন থেকে অনেক সময় বাধা আসে যে সাংস্কৃতিক চর্চায় বেশি ইনভলভ হয়ে যায় যদি ওরা, তাহলে তাদের পড়ালেখায় ক্ষতি হবে। এই তোমাদের কি এরকম পরিবার থেকে এরকম বা ইনস্টিটিউট থেকে এরকম কিছু বলা হয়?
হ্যাঁ, তা তো করাই হয়। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম বা একটা কালচারাল ইভেন্টের আমরা আয়োজন করেছি, সেক্ষেত্রে হয়তো বা কোনো এক সময় ইউনিভার্সিটির 2-1 ক্লাস মিস হতে পারে বা কিছু একটা হতে পারে, এরকম ক্ষেত্রে কখনোই সেটা মানে কম্প্রোমাইজ করা হয় না। আসলে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভেতর দিয়েই কিন্তু আমরা আমাদের অন্তর্নিহিত যে শক্তি, যে প্রতিভা, যে সৃজনশীল ক্ষমতা তার বহিঃপ্রকাশ ঘটাই। এবং এই সুযোগটি তৈরি করে দিতে হবে প্রতিষ্ঠানে, এই সুযোগটি তৈরি করে দিতে হবে পরিবারের এবং সবাই যারা আমরা। স্যারদের কথা থেকে আমরা বুঝতে পেরেছি যে সংস্কৃতিটা যে আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, নিজেকে বিকশিত করতে, দেশকে জানতে, সব ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক চর্চায় হেল্প করছে। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন। বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের আলোচনা থেকে বোঝা গেল জীবন গঠনে সংস্কৃতি চর্চা অপরিহার্য। পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত না করে প্রত্যেকের উচিত এই চর্চায় মনোনিবেশ করা। স্কুলগুলোর এ বিষয়ে যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবক এবং তোমাদেরকেও এগিয়ে আসতে হবে। সুন্দর নাগরিক আর নান্দনিক চেতনার অধিকারী হতে হলে তোমাদের অবশ্যই সাংস্কৃতিক কোনো না কোনো বিষয়ে সম্পৃক্ত হয়ে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আশা করি শিক্ষাঙ্গন সমূহের পরিচালকগণ এবং অভিভাবকগণ এই বিষয়ে সচেষ্ট হবেন। আর তোমরা যারা আমাদের অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে চাও, তারা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক সন্ধিক্ষণ, 1 এন্টারটেইনমেন্ট লিমিটেড, চ্যানেল 1, উদয় টাওয়ার, প্লট 5757A, গুলশান এভিনিউ, গুলশান 1, ঢাকা 1212। ইমেইল sandhikhan@channel1.com.bd, ফোন 8859-567। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমি চাই দুডানা মেলে ধরি, দেখাই যত স্বপ্ন গল্প, তখনই ইচ্ছে ঘুরে হাওয়া ছবি আঁকে ভুল রঙে। স্বপ্নগুলো হারায় কোথায়, ভেঙে যায় কোন কারণে। শোনো তুমিও বন্ধু হও, ছুঁয়ে দেখো আমার মন, দেখো এরকম একা একা কাটছে আমার সন্ধিক্ষণ।